ডিসকাস করব সিটেট পরীক্ষার পেপার 2। ঠিক আছে ভাই, পেপার 2। তো জুলাই 2024 আমাদের যে সিটেট পরীক্ষা হয়েছিল তার পেপার 2 এর কী কী প্রশ্ন এসেছিল, তার প্যাসেজ কী ছিল, কবিতা কী ছিল এবং তার প্যাডাগজি কী ছিল, সবগুলো নিয়ে এবার আমরা ডিটেলস আলোচনা করব। দেখতে থাকুন, আপনাদের আপকামিং এক্সামে যথেষ্ট সাহায্য করবে। আপনারা একটা আইডিয়া পাবেন যে লাস্ট এক্সামে আমার কী ধরনের এক্সাম হয়েছিল, তার অনুযায়ী ভিত্তি করে আপনারা নিজেদের প্র্যাকটিস বা তৈরি করতে পারেন। তো একটা প্যাসেজ ছিল, এখানে আমরা দেখতে পাচ্ছি একটা সম্পূর্ণ প্যাসেজ। তো প্যাসেজটা আমি পড়ছি না, কারণ প্যাসেজ সলভ করা ঠিক হচ্ছে। প্রথমে প্যাসেজ পড়া যাবে না, প্যাসেজ পড়া যাবে না সেটা ভুল, যাবে, কিন্তু সেটা টাইম কনজিউম। প্রথমে যদি আমরা প্রথমেই প্যাসেজ পড়তে শুরু করি তাহলে অনেক সময় যাবে। তো একটা মূল ট্রিক হচ্ছে কি, প্রথমে আমরা প্যাসেজ পড়া ডাইরেক্ট আমরা চলে যাবো প্রশ্ন উত্তরে। কারণ কেন দেখুন, যেমন স্বচ্ছ শব্দের সন্ধি বিচ্ছেদ কী হবে, যদি এই প্রশ্নটা যদি আমরা প্যাসেজে খুঁজাই তাহলে সারা দিন খুঁজলেও কিন্তু এটা পাবো না, কারণ সেটা বাংলা গ্রামারের প্রশ্ন। ঠিক আছে, তো বাংলা ব্যাকরণের প্রশ্নগুলো আমরা প্যাসেজে পাবো না। তো এই স্বচ্ছ শব্দের সন্ধি বিচ্ছেদ কী হবে, আপনার কার জানা আছে দেখি তো ভাই, খুব তাড়াতাড়ি কমেন্ট করুন তো ভাই, কার জানা আছে? এখানে অপশন নাম্বার 1, 2, 3, 4 কোনটা কারেক্ট হবে তাড়াতাড়ি বলুন তো। 91, খুব ফাস্ট করুন। যতগুলো প্রশ্ন আপনারা পারবেন খুব তাড়াতাড়ি কমেন্ট বক্সে জানাবেন প্রত্যেকটা প্রশ্নের আনসার। কারণ প্যাসেজ থেকে সবগুলো প্রশ্ন যদি না পারেন তাহলে প্যাডাগজি থেকে কিন্তু সবগুলো প্রশ্ন পারতে হবে। কারণ প্যাসেজ থেকে কেন পারবে না বলছি, কারণ একসঙ্গে এই প্রশ্ন এবং প্যাসেজ দেখাতে আমরা পারছি না, যার জন্য সেটা সম্ভব হচ্ছে না। যদি আপনাদের কাছে হার্ড কপি থাকতো তাহলে আপনারা অবশ্যই পারতেন। এবং এই যে হার্ড কপি এবং কোয়েশ্চেন পেপার অলরেডি আমি আমার পেইড গ্রুপে শেয়ার করে দিয়েছি। আপনারা যারা এখনও দেখেননি আপনারা অবশ্যই আমার পেইড গ্রুপ থেকে আপনারা ডাউনলোড করে নেন। প্রত্যেকটা ক্লাসের পিডিএফও আমরা দিয়ে দিয়েছি। ঠিক আছে, দেখুন এখানে দেখুন স্বচ্ছ এর কারেক্ট সন্ধি বিচ্ছেদ হচ্ছে কি সু প্লাস অচ্ছ। ঠিক আছে, আচ্ছা এবার দেখি কোয়েশ্চন নাম্বার 92 কী বলেছিল দেখি। আমরা দেখুন প্যাসেজ থেকে খুঁজে আনসারগুলো করব, একটু আমাদের সময় দিন। পারিতোষিক বিতরণের পর সবাই প্রদত্ত হোমব্রতের বক্তৃতার প্রধান উদ্দেশ্য কী ছিল? আমরা একটু দেখি। বনের রক্ষক হয়েও যারা ভক্ষক তাদের সাবধান করা, বনের রক্ষণাবেক্ষণের নিয়মাবলীর বর্ণনা দেওয়া, বন বিভাগের লোকেদের বনকে ভালোবাসতে অনুরোধ করা, ঠিক আছে, নাকি বনে আগুন লাগলে কি করা উচিত তা বোঝানো। তো এটা আমরা জানতে গেলে আমাদের একটু পেছিয়ে যেতে হবে। এখানে দেখুন হোমব্রণ বলিতে লাগিলেন আমরা বনকে ভালোবাসি, অর্থাৎ বন জঙ্গলকে ভালোবাসার কথা বলা হয়েছে, অরণ্যকে ভালোবাসার কথা বলা হয়েছে। যে এই বনের আশ্রয়ে আমরা লালিত, এই বনের দাক্ষিণে আমরা পালিত, এই বনের রূপে মুগ্ধ, এই বনের গাছপালা লতাবগ্ন পশু পক্ষী সব যে ফুল ফল আমাদের পরমাত্মীয়, এই বনকে আমরা খুব ভালোবাসি। বনকে কেন্দ্র করেই আমাদের সুখ আশা আনন্দ করে, এই বনই আমাদের সম্পদ। এর থেকে আমরা কী বুঝলাম, যে বনের প্রতি যেটা ভালোবাসা, এই বনের প্রতি ভালোবাসার কথা এখানে বলা হয়েছে। অর্থাৎ তিনি অনুরোধ করছেন যে বন বিভাগের কাছে যে আপনারাও বনকে ভালোবাসতে শিখুন, কারণ আমাদের সেই বন যদি নষ্ট হয়ে যায় তাহলে আমরা সেই ফুল ফলগুলো আমরা আর পাবো না, সেইগুলো আমাদের সমস্যা হবে। তো আপনারা বনকে ভালোবাসতে শিখুন। তো এটা কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার 3। আচ্ছা, নিচের কোনটি বিক্রম হেমব্রণের চেহারার সঠিক বর্ণনা নয়? যদি এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার দেখতে যাই, আর নিচের কোনটি আমাদের কি বলেছে ভাই, বিক্রম হেমব্রণের চেহারার সঠিক বর্ণনা। চেহারাটা একটু আমরা প্রথমে তার চেহারাটা একটু দেখে নিই অপশনগুলো। তার চোখের দৃষ্টির স্বচ্ছতা এবং একাগ্রতা আকর্ষণীয়, তার চেহারা দেখলে 40-এর কাছাকাছি বয়স বলে মনে হয়, তার চেহারা দেখলে 70-এর কাছাকাছি বলে মনে হয়, তার চেহারার মধ্যে সৌম্য শান্ত ভাব লক্ষণীয়। এবার আমরা যাব প্যাসেজে। ঠিক আছে ভাই, প্রথমে প্যাসেজ তারপর প্যাডাগজি দেখাবো, টেনশন করবে না, সাথে থাকুন। এবারে দেখুন, এখানে দেখুন এই যে বিক্রম হেমব্রণের সাক্ষাৎ পাই, দৃষ্টি আকর্ষণ করার মতো পোশাক এবং চেহারা, মাথায় প্রকাণ্ড একটা হ্যান্ডব্যাগ, তারপর দেখুন গায়ে ফুল হাতা শার্ট, ভারী বুট পরিধান, একটা খাকি, শান্ত সৌম্য চেহারা, এটা ঠিক আছে কারেক্ট। মনে হলো কালো পাথরের মতো মূর্তি বসে আছে, পরিষ্কার কামানো, তারপর একটা পয়েন্ট পেলাম। তারপর দেখুন চোখের দৃষ্টি স্বচ্ছ এবং একাগ্র, দুটো অপশন। দেখিয়া মনে হয় বয়স 40-এর কোটায় হইবে, পরে শুনেছিলাম 70-এর কাছাকাছি। তো তাকে দেখলে কি মনে হয়, দেখলে মনে হয় তার বয়স কত হবে, 40 হবে। দেখলে মনে হয় তার বয়স কী হবে, 40 হবে। আর তার চেহারাটা সৌম্য এবং শান্ত, আর তার চোখের দৃষ্টি স্বচ্ছ এবং একাগ্র। এই তিনটা জিনিস আমরা একটু দেখি, তাহলে আমরা আনসার পেয়ে যাব। তার চোখের দৃষ্টির স্বচ্ছতা একাগ্রতা, এটা কারেক্ট। তার চেহারা দেখলে 40-এর কাছাকাছি মনে হয়, এটা কারেক্ট। তার চেহারার মধ্যে সৌম্য শান্তভাব লক্ষণীয়, এটা কারেক্ট। সুতরাং কারেক্ট নয়, এখানে বলেছে কোনটা সঠিক নয়, সুতরাং অপশন নাম্বার 3 কারেক্ট নয়। তার চেহারা দেখলে
তাকে মনে হয় না যে তার বয়স 70-এর কাছাকাছি, তাকে দেখলে মনে হয় যে তার বয়স 40-এর কাছাকাছি। পরে আসলে তার বয়স ছিল 70, কিন্তু এখানে বলেছে তাকে দেখলে, তার চেহারা দেখলে মনে হয় তার বয়স কত, এটা হবে 40। এটা কারেক্ট, কিন্তু অ্যাকর্ডিং টু অপশনে বলেছে কোনটা নয়, তো নেগেটিভের আনসার নেগেটিভ হবে। সুতরাং কারেক্ট আনসার হচ্ছে অপশন নাম্বার 3। আশা করি বুঝাতে পেরেছি। হেমব্রমের বক্তৃতা অনুযায়ী কোন বক্তব্যটি সঠিক নয়? তো স্বাধীনতা পূর্ববর্তী বন রক্ষণাবেক্ষণকারীরা বনকে ভালোবাসত না, 94 প্রশ্ন আমরা দেখি। তারপর বলছে বনে আগুন লাগলে বিক্রম এবং তার সাথীরা দৌড়ে যেত আগুন নিভাতে। বনের পশু পাখির শিকার বিক্রম এবং তার সাথীরা পাপ বলে মনে করত। স্বাধীনতা পরবর্তী বন রক্ষণাবেক্ষণকারীরা বনকে ভালোবাসে না। তো 4টা পয়েন্ট দেখলাম, তো 4টা পয়েন্ট আমরা এখানে দেখি। বনে যখন আগুন লাগতো তখন আমরা দলে দলে ছুটে যেতাম সেই আগুন নেভাতে, একটা পেলাম। ঠিক আছে। অসময় অকারণে বনের পশু পাখি শিকার করাটা পাপ বলে মনে হয়, এটাও কারেক্ট। এখন দেশ স্বাধীন হয়েছে, এখন আপনারাই বনের রক্ষণাবেক্ষণ করেন, বনের সম্বন্ধে আপনাদের কথা আর কেউ শোনে না। অর্থাৎ কি, অর্থাৎ স্বাধীনতার পরবর্তী সময়ে তারা যেটা ভালোবাসে না, এটা হচ্ছে ভুল। কোনটা কারেক্ট আমরা দেখি। কারেক্ট খুঁজতে হবে না ভুল খুঁজতে হবে, দেখতে হবে। আচ্ছা, বনে আগুন লাগলে বিক্রম এবং তার সাথীরা দৌড়ে যায়, এটা কারেক্ট। বলেছে কোনটা সত্য নয়। বনের পশু পাখির শিকার, এটাও কারেক্ট। আর স্বাধীনতা পরবর্তী সময়ে বন রক্ষণাবেক্ষণ বনকে ভালোবাসে না, সেটা ভুল। সেটা বনকে ভালোবাসে হবে, সেটা ঠিক আছে। ভালোবাসে না সেটা কারেক্ট। কিন্তু স্বাধীনতা পরবর্তী সময়ে যদি তারা বনকে ভালোবাসতো, এই যে বন বিভাগের কর্মীরা, তাহলে কিন্তু আজকে সেই বনের সেই অবস্থা হতো না, একথা ডাইরেক্ট বলা হয়েছে। তো স্বাধীনতা পূর্ববর্তী সময়ে বন রক্ষণাবেক্ষণকে বনকে ভালোবাসতো না, এটা সত্য নয়। কারণ স্বাধীনতা পূর্ববর্তী সময়ে বনটা ভালো ছিল, কিন্তু স্বাধীনতা পরবর্তী সময়ে যে বন বিভাগ আছে তারা কিন্তু বনকে বেশি ভালোবাসে না, অ্যাকর্ডিং টু প্যাসেজ এই কথা বলা হয়েছে। সুতরাং কারেক্ট আনসার হচ্ছে অপশন নাম্বার 1। বর্তমানে বনের রক্ষণাবেক্ষণ কে বা কারা করে? বন বিভাগ করে, এটা একদম 100% কনফার্ম, এটা বন বিভাগ করে। এবং এটা একদম রাখবেন, এই যে আনসারগুলো আমরা বলছি, এই দেখুন এখানে দেখুন দেওয়া আছে বন বিভাগের পারিতোষিক বিতরণ সভায়, অর্থাৎ সব কিছু কী করা হয়েছে এখানে বন বিভাগের উপর কিন্তু বনের দায়িত্ব দেওয়া হয়েছে, ডাইরেক্ট লেখা আছে। ঠিক আছে, একটু ঘুরিয়ে ফিরে প্রশ্নগুলো দেবে, তাই আপনাদের একটু বুঝতে হবে। এই যে আনসারগুলো বলছি সবগুলো কিন্তু আমি অফিসিয়াল আনসারকে দেখে বলছি, একটু মাথায় রাখবেন। এখানে একটা আনসার মিস্টেক হওয়ার কথা নয়, যদি এখানে আনসার মিস্টেক হয় তাহলে অফিসিয়াল আনসার কি গন্ডগোল ভাই, আমার কোনো গন্ডগোল নেই, আমি একদম ক্লিয়ার আপনাদের বলে দিচ্ছি। আপনারা প্রশ্ন ডাউনলোড করুন এবং আনসার কি অফিসিয়াল আনসার কি মিলিয়ে নিন, একদম দেখবেন আমি যা যা বলছি 100% কারেক্ট। কারণ আমি অফিসিয়াল কি দেখে এবার স্টাডি করে তারপর আমি আপনাদের জন্য ভিডিওটা তৈরি করেছি, যাতে করে আপনাদের কাছে যাতে কোনো রং ইনফরমেশন যাতে না যায়, পরবর্তী সময়ে আপনারা যাতে কোনো ভুল প্রশ্ন যাতে আপনারা পরীক্ষায় হলে না দিয়ে আসুন, এই প্রত্যাশা আমরা রাখছি। এই বন যখন আমাদের অধিকারে ছিল তখন এই বনকে আমরা সেবা করতাম। 96 প্রশ্নের কারেক্ট আনসার এটা। জটিল যৌগিক মিশ্র নাকি সরল? তো এই প্রশ্নের কারেক্ট আনসার কী হবে সেটা আপনারা বলতে হবে, খুব তাড়াতাড়ি বলতে হবে ফার্স্ট। কারণ এই প্রশ্নের আনসার যদি আপনারা না বলুন তো এর থেকে দুর্ভাগ্যের ব্যাপার আর কিছু আমার মনে হয় আছে বলে সংসারে। কারণ এই প্রশ্ন বারবার আপনাদের করিয়েছি এবং এই প্রশ্ন দেখা মাত্র কারেক্ট আনসার আপনারা করতে পারেন। এই ধরনের ট্রিক আপনাদের দেখিয়ে দিচ্ছি, তাড়াতাড়ি বলুন। কোশ্চেন নাম্বার 96, খুব তাড়াতাড়ি কারেক্ট আনসার বলুন। এখানে দেখুন, যদি কোনো বাক্যে যখন তখন থাকে, বারবার বলি, কোথায় গেল এই যে যখন তখন, যদি কোনো বাক্যে যখন তখন থাকে তখন বাক্যটা জটিল বাক্য হয়। যখন তখন, যে সে, যারা তারা, যেহেতু সেহেতু, এই ধরনের যদি সাপেক্ষ সর্বনাম, এগুলোকে বলা হয় সাপেক্ষ সর্বনাম, সাপেক্ষ যোজক, এগুলো যদি থাকে তখন সেই সবগুলা কী হয়, আমাদের জটিল বাক্য হয়। পারিতোষিক শব্দের বিশিষ্ট পদ কী? তো গ্রামারের কিছু ক্লাস দেওয়া আছে এবং প্যাডাগজির কিছু ক্লাস দেওয়া আছে। যদি কনসেপ্ট ক্লাস দেখে না থাকুন, 2টা ক্লাস আছে প্যাডাগজির, 2টা ক্লাস আছে গ্রামারের, অনুগ্রহ করে দয়া করে একবার হলো দেখে নিন, আপনাদের যথেষ্ট কাজে লাগবে। কনসেপ্ট ক্লিয়ার হবে মাত্র 4টা ক্লাসে। পারিতোষিক শব্দের বিশিষ্ট পদ কোনটি? কারেক্ট আনসার হবে এটা পরিতোষ, কোয়েশ্চন নাম্বার 97। আলোচ্য গদ্যাংশটিতে মূল যে অধিক গুরুত্ব প্রকাশ পেয়েছে, এই বর্ণনায় অধিক গুরুত্ব কী প্রকাশ পেয়েছে একবার দেখি। পারিতোষিক বিতরণ সভা, পাথরের মূর্তির মতো চেহারা, তার বনের প্রতি অকৃত্রিম ভালোবাসা, না লেখকের একাকী কাটানোর সময়। তো এখানে আমরা সম্পূর্ণ প্যাসেজটা আগে যে যতবার পড়লাম আমরা একটা কথাই দেখতে পেরেছি যে বিক্রম হেমব্রমের যে বনের প্রতি অকৃত্রিম ভালোবাসা, এই কথাটা কিন্তু বারবার সম্পূর্ণ প্যাসেজে কিন্তু এই কথাটাই বলা হয়েছে। ঠিক আছে, সুতরাং এটা হবে কারেক্ট আনসার। সভা আমায় ডিসপেন্সারি হইতে বেশ একটু দূরে হইবে শুনিলাম, বাক্যটিতে চলিত ভাষায় রূপান্তর করতে কী হবে? চলিত ভাষা সাধু ভাষা কী করে ট্রান্সফার করতে হবে অলরেডি আমি শিখিয়ে দিচ্ছি আপনাদেরকে আমার প্রিভিয়াস ক্লাসে, দেখে না থাকলে অবশ্যই দেখে নেবেন। তো এই প্রশ্নের আপাতত কারেক্ট আনসার কী হয়ে যাবে আমরা এটা দেখি।
এখানে দেখুন শুনিলাম থেকে শুনলাম হবে, ঠিক আছে। তো এটা কারেক্ট আনসার হবে অপশন নাম্বার 3। সবা আমার ডিসপেন্সারি থেকে বেশ একটু দূরে হবে শুনলাম। এখানে হইবে আছে, তার মানে এখানে হইবেটা হবে না, ঠিক আছে। এখানে শুনিলাম, তো এখানে শুনিলাম হবে না, ঠিক আছে। আর সবা আমার ডিসপেন্সারি, এখানে দেখুন প্রশ্নের মধ্যে কী আছে, হইতে আছে, সুতরাং আলটিমেটলি আমার কারেক্ট আনসার হবে অপশন নম্বর 3, কোয়েশ্চেন নম্বর 99। সবা আমার ডিসপেন্সারি থেকে বেশ একটু দূরে হবে শুনলাম। তো এবারে আমরা চলে আসছি একটা কবিতায়, আমরা প্যাসেজ শেষ, এবার আমরা চলে আসছি এই প্রশ্নের কবিতায়। তো কবিতা থেকেও আমরা আগের মতো আমরা চলে যাবো এবার ওই কী বলে প্রশ্নয়। তো প্রশ্ন কি বলেছে, কবিতাটিতে কার মানসিক যন্ত্রণার হাহাকার ফুটে উঠেছে? নির্যাতিতা মায়ের কন্যার মায়ের, নির্যাতিতা ভারত মাতা, নির্যাতিতা বিশ্ব প্রকৃতি, নির্যাতিতা কন্যা। তো এখানে আমরা একটু কবিতায় যাব। এখানে দেখুন কবিতায় ক্লিয়ারলি লেখা আছে, আমরা সাধারণ নারীরা কন্যা সন্তানের মায়েরা কি শুধুই দেখে যাব, তার মানে এখানে অত্যাচারী কারা হচ্ছে বা এখানে কাদের নির্যাতন করা হচ্ছে? কন্যা সন্তানের মায়ের কথা বলা হয়েছে। তো এখানে কারা অসাধারণ বা কারা নারীরা, এখানে বলা হচ্ছে কন্যা সন্তানের মায়েরা হাহাকার করছেন। তো কন্যা সন্তানের মায়েরা মানে নির্যাতিতা কন্যার মায়ের কথা বলা হয়েছে, সুতরাং অপশন নাম্বার 1 ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। বিশ্ব প্রকৃতির কাছে কাদেরকে শাস্তি প্রদানের আবেদন প্রকাশিত হয়েছে? বিশ্ব প্রকৃতির কাছে কাদেরকে শাস্তি প্রদানের আবেদন প্রকাশিত? পিচাসরূপী দুর্বৃত্তদের, যারা নারীদের পাশবিক অত্যাচার করেছে, যারা ভারত মায়ের, যাই হোক আমরা একটু পেছে যাই। বিশ্ব প্রকৃতির কাছে কাদের শাস্তির জন্য আবেদন করা হয়েছে? আচ্ছা এই দেখুন, আর কি নিষ্ঠুর পাশবিক অত্যাচারের শিকার হব? আর এই নিষ্ঠুর পাশবিক অত্যাচারের শিকার হব? আমরা পারবো না এই নররূপী পিচাসদের সঠিক শাস্তি দিতে। তো এখানে আলটিমেটলি তিনি বিশ্ব মাতার কাছে, বিশ্ব প্রকৃতির কাছে এই যে নররূপী যারা পিচাস আছে তাদের পাশবিক অত্যাচারের শাস্তির জন্য প্রার্থনা করেছেন, তাদের শাস্তি প্রদান চাচ্ছেন। সুতরাং কারেক্ট আনসার হবে 101-এর 1 নম্বর। পিচাসরূপী দুর্বৃত্তদের, যারা নারীদের উপর পাশবিক অত্যাচার করেছে তাদের কথা বলা হয়েছে। এখানে ভারত মাতাকে কয়েকটি রূপ ধারণ করে অসুর সংহারে প্রবৃত্ত হতে বলেছেন। ভারত মাতার কয়টা রূপ এখানে বলা হয়েছে? তো আলটিমেটলি আমরা দেখি, মাতৃরূপ, শক্তিরূপ, সৃষ্টিরূপ আর বুদ্ধিরূপ। কয়টা রূপ হলো ভাই? 4টা রূপ। একটা হচ্ছে মাতৃরূপের, শক্তিরূপের, সৃষ্টিরূপের আর বুদ্ধিরূপের। এই 4টা রূপের প্রকাশ ঘটাও এই মাতৃরূপের, শক্তিরূপের, সৃষ্টিরূপের, বুদ্ধিরূপের প্রকাশ ঘটাও সংহার করো অসুরকুলের। এখানে 4টা কথা বলা হয়েছে, 4টা রূপের কথা বলা হয়েছে, 4। তো এখানে কয়টা রূপ রয়েছে? 4টা রূপ, সুতরাং অপশন নাম্বার 4 ইজ দ্য কারেক্ট। পাশবিক শব্দের বিশিষ্ট পদ কোনটি? বাংলা ব্যাকরণের প্রশ্ন ভাই। পাশবিক এর বিশিষ্ট পদ কোনটি? 103। তো 103 পাশবিক শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটা হবে ভাই? 103 তাড়াতাড়ি বলুন তো। এটা কারেক্ট আনসার হচ্ছে পশু। নিচের কোন শব্দটি সংহার শব্দের সমার্থক শব্দ নয়? ঠিক আছে, 104। নিচের কোন শব্দটি সংহার শব্দের সমার্থক? সংহার মানে বিনাশ, সংহার মানে নিধন, সংহার মানে বধ, কিন্তু সংহার মানে ঐক্য নয়, ঐক্য মানে একতা বা মিলিত হওয়া। সুতরাং সংহার মানে এটা নয়, সুতরাং কারেক্ট আনসার হচ্ছে এখানে ঐক্য। কবিতায় কন্যা সন্তানের মায়েরা কিভাবে প্রতিবাদ জানাতে চান? কবিতায় কন্যা সন্তানের মায়েরা কিভাবে প্রতিবাদ জানাতে চান? এবার এখানে আমরা দেখলাম যে পেছিয়ে দেখলাম এখানে কি মাদকাসক্ত বলে কিছু ছিল না। পিচাসরূপী দুর্বৃত্ত আছে, তাদেরকে সুযোগ দিতে হবে যে তারা আরও আবার শাস্তি দেব না, তাদের ক্ষমা করতে চান না, তিনি তাদেরকে শাস্তি দিতে চান, যে পিচাসদের সঠিক শাস্তি যাতে দেওয়া হয়, এই চিন্তাধারাটা করেছিলেন। এবার আমরা চলে আসি আমাদের 15 প্রশ্ন হয়ে গেছে, এবার আমরা চলবো প্যাডাগজি। তো প্যাডাগজির প্রশ্নগুলো কিন্তু আপনারা কারেক্ট করবেন খুব তাড়াতাড়ি। দেখুন এখানে যতগুলো টিকমার্ক দেওয়া আছে সবগুলো কারেক্ট নাও হতে পারে, আমি যা বলবো সেটা কারেক্ট আনসার। এখানে টিকমার্ক করে আপনারা যদি স্কিপ করে দেন তাহলে ভুল করবেন, কারণ এই প্রশ্নটা আমার প্রশ্ন নয়, অন্য একজন ব্যক্তি পরীক্ষা দিয়েছিল তার কাছ থেকে নেওয়া প্রশ্ন,
ঠিক আছে। তো হয়তো বা হ্যাঁ কিছুটা প্রশ্ন শুদ্ধ করেছে, কিছুটা প্রশ্ন ভুল করেছে, সেটা আমাদের সবারই হয়ে থাকে, মানুষ মাত্রই ভুল হয়, তো সেটা কোনো বড় ব্যাপার নয়। তো বড় ব্যাপার হচ্ছে এবার আমি যা যা ঠিক করবো সেগুলো অফিসিয়াল আনসারের মধ্যে কারেক্ট আছে, জিনিসটা বুঝবেন। একটা গল্পের সময় এবং স্থানকে কি বলা হয়? একটা গল্পের সময় এবং স্থানকে কি বলা হবে? প্রেক্ষাপট, কাহিনী, পরিণাম, বিষয়। এখানে কারেক্ট আনসার কোনটি হবে? 106। তো 106-এর কারেক্ট আনসার হবে অপশন নাম্বার 1 হবে এই ক্ষেত্রে কারেক্ট আনসার। গল্পের সময় এবং স্থানকে কি বলা হয়? এটা কারেক্ট আনসার হবে প্রেক্ষাপট। অর্থাৎ কোন প্রেক্ষাপটে কথাটা বলা হয়েছে, কখন কথাটা বলা হবে, কিভাবে বলা হবে, এটা নির্ভর করবে তার প্রেক্ষাপটের উপর। ঠিক আছে, এটা কাহিনী, পরিণাম বা বিষয়ের উপর ডিপেন্ড করে না। এবার দেখি ভারতবর্ষে বহুভাষা তত্ত্ব শিক্ষকদের কি বুঝতে প্ররোচিত করে? 107। বহুভাষা তত্ত্ব মানে মাল্টিল্যাঙ্গুয়াল থিওরি যাকে বলা হয়। তো বহুভাষা তত্ত্ব মাল্টিল্যাঙ্গুয়াল থিওরি। তো মাল্টিল্যাঙ্গুয়াল থিওরির মতে কি? প্রভাবশালী ভাষার সঙ্গে সংখ্যালঘু ভাষাগুলিকে সমানভাবে একত্রিত করা মোটেই না। এখানে প্রভাবশালী ভাষা এবং সংখ্যালঘু ভাষা সেটা কোনো বলা হয়নি। বৈচিত্র্যপূর্ণ সমাজে একটি ভাষা নীতি সুসংগঠিত করা উচিত মোটেই না। ভাষা পরিচয় সংস্কৃতির পৃথক অস্তিত্ব আমরা কখনো কাউকে পৃথকভাবে ডিনাই করি না, পৃথকভাবে মানে নেগলেক্ট করি না, পৃথকভাবে শনাক্ত করি না, এটা হবে না। তো কারেক্ট আনসার অপশন নাম্বার 4। ভাষার সংযোগ সাধন ঘটে এবং এর সামাজিক সংলগ্নতা রক্ষা করা যায়। অর্থাৎ এখানে বহু ভাষা তত্ত্ব মানে প্রত্যেকটা ভাষাকে সমানভাবে সংযোগ সাধন করতে হবে এবং প্রত্যেকটার সামাজিক সংলগ্নতা রক্ষা করতে হবে। তারপর বিদ্যালয়গুলির সংযোজনকারী যে দ্বিভাষা তত্ত্ব অনুসরণ করা উচিত, কারণ এটি কী করে? বিদ্যালয়গুলির সংযোজনকারী দ্বিভাষা তত্ত্ব, বিদ্যালয়ে যে আমাদের সংযোজনকারী দ্বিভাষা তত্ত্ব রয়েছে সেগুলিকে অনুসরণ করা উচিত, কারণ এটি দ্বিতীয় ভাষা হিসাবে ইংরেজি শিক্ষণে গুরুত্ব দান করে, শিশুর ভাষার বিকাশ ঘটায়, সংস্কৃতির নয় প্রথম ভাষার বিকাশে বাধা দেয়। 108। প্রথমেই দেখুন আমরা দুইটা যে কেটেছিলাম বা যিনি ব্যক্তি কেটেছিলেন খুব সাব্বাস কাজ করেছিলেন। শিশুর বিকাশ ঘটায় কিন্তু সংস্কৃতির নয়। আরে একটা সংযোজকারী দ্বিভাষা তত্ত্ব, একজন ব্যক্তি যদি দুইটা ভাষা যদি শিখে, একটা ভাষার পাশাপাশি যদি আরেকটা ভাষা শিখে, তবে তার কোনসা ক্ষতি হয়ে গেল ভাই? সংস্কৃতির কি লাভ হবে না? নিশ্চয়ই হবে। তো নয় বলেছে কেটে দিন। প্রথম ভাষার বিকাশে মোটেই বাধা দেবে, মোটেই না। আর ইংরেজি শিখনে গুরুত্ব প্রদান করবে। এখানে বলেছে দেখুন ইংরেজি ভাষাকে, এখানে দ্বিভাষা তত্ত্ব বলতে কোন দুইটি ভাষা এটা কিন্তু নির্দিষ্ট করে দেয়নি প্রশ্নের মধ্যে। তো আনসারে ইংরেজি ভাষা দিয়েছে যে দ্বিতীয় ভাষা হিসেবে ইংরেজিকে গুরুত্ব দিতে হবে, সেটা কী ধরনের কথা? দ্বিতীয় ভাষা হিসেবে অন্য যে কোনো ভাষা নিতে পারি আমি, সেটা কোনো কথা না। সেকেন্ড ল্যাঙ্গুয়েজ আমি যে কোনো কিছু নিতে পারি, তো এক্ষেত্রে ইংরেজি ভাষা গুরুত্ব দেওয়া হচ্ছে, এটা নেগেটিভ। তো তিনটা অপশন কেটে গেলে আলটিমেটলি অপশন নাম্বার 4 আমার কারেক্ট আনসার। শিশুর সংস্কৃতি এবং ভাষাকে মূল্য দেয়। যে কোনো ভাষায় আমি শিখি না কেন, সেই ভাষার সংস্কৃতি এবং সেই ভাষাকে আমি কী করলাম? মূল্য দিলাম। এবারে এই তালিকাগুলি থেকে আমাকে কি করতে হবে? কানেক্ট করতে হবে। কোয়েশ্চন নাম্বার 109। আচ্ছা, ডাইরেক্ট পদ্ধতি তো আমার জানা আছে। ডাইরেক্ট পদ্ধতি মানে কি? প্রত্যক্ষ পদ্ধতি। প্রত্যক্ষ পদ্ধতিতে মাতৃভাষা হস্তক্ষেপ করতে দেয় না এবং এটা কি করে? ব্যাকরণ উদ্দীপক হিসাবে এটাকে শেখানো হয়। কোয়েশ্চন নম্বর ব্যাকরণ উদ্দীপক অর্থাৎ বিয়ের 4 গেল, এটার সঙ্গে এটা মিলিয়ে দিই। ঠিক আছে, তারপর ব্যাকরণ অনুবাদ। তো ব্যাকরণ অনুবাদ মানে কি ভাই? ব্যাকরণ অনুবাদ নীরব পঠন না, নীরব পঠন তো আমাদের নীরব পঠন, নীরব তারপর দেখি তারপর আমাদের ব্যাকরণ অনুবাদের লিখিত সাহিত্যিক পাঠ, এটা ঠিক আছে। পশ্চিমের ওয়েস্ট নিউ মেথড হচ্ছে নীরব পঠন। ঠিক আছে, আর সংযোগকারী ভাষা শিক্ষণ মানে সামাজিকভাবে গ্রহণযোগ্য ভাষা, উপযুক্ত ভাষা। অর্থাৎ কী বললাম? এ এর 1, তো এর 1 এখানে আছে, বি এর 4, সি এর 3, ডি এর 2, অর্থাৎ অপশন নাম্বার 4 ইজ দ্য কারেক্ট আনসার। মনে রাখবেন, ওয়েস্ট নিউ মেথড বা পশ্চিমের নতুন পদ্ধতি মতে লিখন পঠন হয়, আর ব্যাকরণ অনুবাদ মতে কি হচ্ছে? আমাদের লিখিত সাহিত্যিক পাঠ হবে। আর ডাইরেক্ট মেথডে 1 নম্বর হচ্ছে কি? এটা মাতৃভাষায় কোনো হস্তক্ষেপ করতে দেবে না। 2 নম্বর পয়েন্ট হচ্ছে ব্যাকরণ উদ্দীপক হিসাবে শেখানো হবে। কোয়েশ্চেন নাম্বার 110, কারেক্ট আনসার কোনটি হবে? তাড়াতাড়ি কমেন্ট করুন। যেহেতু পরীক্ষা চলে আসছে তাই আমরা সময় নষ্ট করছি না, খুব তাড়াতাড়ি ক্লাসগুলো ফাস্ট করছি। ভারতবর্ষের ভাষাগুলি সম্পর্কে নিচের কোন বিবৃতিটি সত্য নয়?
ভারতবর্ষের যে বিভিন্ন ভাষা রয়েছে এই ভাষাগুলির মতে নিচের কোন ভাষাটা সত্য নয় এটা আমাদের বলতে হবে। 110 ভারতবর্ষের সংবিধানে 8টা নীতির তালিকা অনুযায়ী 22টা ভাষা আছে, এটা কারেক্ট, এটা আমরা জানি। 22টা ভাষা আছে, 8ম শিডিউলে আছে, এটাও আমরা জানি। ভারতীয় উপমহাদেশে বিভিন্ন ভাষাভাষী যোগাযোগকারী ব্যবহৃত ভাষা হচ্ছে এটা হিন্দি। ইয়েস, ভারতীয় উপমহাদেশের যারা ব্যবহার করে তাদের মধ্যে একটা ভাষা হিন্দি, সেটা আমরা বলতে পারি, কারেক্ট। ভারতের সংবিধান অনুসারে ইংরেজি হচ্ছে একটি সহজ সরকারি ভাষা, ঠিক আছে, এটা ইংলিশ ইজ এ অ্যাসোসিয়েট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, এটাও কারেক্ট। কিন্তু সংস্কৃত একটা আধুনিক ভারতীয় ভাষা নয়, ঠিক আছে, মডার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ হিসাবে আমরা সংস্কৃতে ধরে নিতে পারি না, সংস্কৃত একটা ধরে নেওয়া যায় না, সুতরাং এটা অপশন নাম্বার নিচের কোনটা সত্য নয়, তো অপশন নাম্বার 2 এই ক্ষেত্রে সত্য নয়। শিকনের কোন শাখাটি বিশ্বাস করে যে ভাষা মৌখিক বা অমৌখিক যাই হোক না কেন অভ্যাসটা গঠনমূলক পদ্ধতির মাধ্যমে অংশগ্রহণ করে? ভাষাটা যাই হোক না কেন শিকনের কোন ভাষা বিশ্বাস করে যে ভাষাটা মৌখিক বা অমৌখিক যাই হোক না কেন অভ্যাসটা কিন্তু কি করে ভাই, গঠনমূলক পদ্ধতির মাধ্যমে অংশগ্রহণ করে। তো এটা কারেক্ট আনসার হবে। আচরণবাদীরা কিন্তু এই কথাটা বিশ্বাস করে যে ভাষাটা মৌখিক হোক কিংবা অমৌখিক হোক যাই হোক না কেন অভ্যাসটা গঠনমূলক পদ্ধতির মাধ্যমে অংশগ্রহণ করবে। ভাষার কোন দক্ষতাটি গ্রহণমূলক? গ্রহণমূলক দক্ষতা মানে কি রিসেপটিভ স্কিল, গ্রহণমূলক দক্ষতা মানে কি রিসেপটিভ স্কিল। আর LSRW এর মধ্যে আমাদের L এবং R এই দুইটা হচ্ছে রিসেপটিভ, আর S এবং W এই দুটো হচ্ছে প্রোডাক্টিভ স্কিল। আমরা বারবার কনসেপ্ট কাছে বলেছি শ্রবণ এবং পঠন। তো শ্রবণ এবং পঠন অপশন নাম্বার 3 এইগুলো হচ্ছে গ্রহণমূলক দক্ষতা বা গ্রহণযোগ্য দক্ষতা। আর যদি বলে উৎপাদনমূলক দক্ষতা বা প্রকাশভঙ্গি দক্ষতা তাহলে হবে আমাদের কি কথন এবং লিখন, ঠিক আছে, বা বাচন এবং লিখন আমরা লিখতে পারি। তারপর দেখে নেওয়া যাক 113 কী হবে তাড়াতাড়ি বলুন। একটি ভাষা শ্রেণীতে ছাত্ররা শিক্ষকের নির্দেশ অনুযায়ী দল গঠন করে এবং প্রদত্ত বিষয় একটি বিজ্ঞাপন উপস্থাপিত করে। এই পদ্ধতিতে যে ভাষা শেখানো হয় তাকে কি বলা হয়? কোয়েশ্চন নম্বর কত? 113। আচ্ছা 113 কী হবে তাড়াতাড়ি বলুন ভাই। একটি ভাষা শ্রেণীতে ছাত্ররা কি করে, শিক্ষকের নির্দেশ অনুযায়ী তারা দল গঠন করে, তারা নিজেদের মধ্যে নিজেরা দল গঠন করে এবং প্রদত্ত বিষয় তারা বিজ্ঞাপন অর্থাৎ দল গঠন করে মানে কি, দল গঠন করে মানে সবাই একসঙ্গে একটা দল বানায় এবং এই সম্পূর্ণ দলের মাধ্যমে তারা কী করে লেখাপড়া করে। তো দলের মধ্যে যখন করে তখন সেটাকে কোলাবোরেট লার্নিং বা সহযোগী শিক্ষণ আমরা বলবো, কারণ তারা দলগতভাবে করছে, ঠিক আছে। আর যদি এক দল আর এক দলের যদি কোনো খাতা চেক করে তখন সেটাকে বলবো আমরা পিয়ার অ্যাসেসমেন্ট, ঠিক আছে, বা সহপাঠী মূল্যায়ন বলা যায়। অর্থাৎ এ দল যদি বি দলের খাতা চেক করে এবং বি দল যদি এ দলের খাতা চেক করে তখন এই ধরনের যদি থাকে প্রশ্ন তো ওটা আপনারা দেবেন কি সহপাঠী মূল্যায়ন বা পিয়ার অ্যাসেসমেন্ট। একজন শিক্ষক রেস্তোরাঁয় ব্যবহৃত শব্দ তালিকার সঙ্গে শিক্ষার্থীর পরিচিত করানোর জন্য একটা কার্য দিলেন, নিচের কোনটি এই পাঠের উদ্দেশ্য হওয়া উচিত? একজন শিক্ষক কী করলেন, রেস্তোরাঁয় ব্যবহৃত শব্দ তালিকার সঙ্গে শিক্ষার্থীদের পরিচিত করানোর জন্য কিছু কাজ দিলেন। অর্থাৎ আমরা রেস্টুরেন্টে যখন যাই রেস্টুরেন্টে গিয়ে কিছু শব্দ তালিকা দেখতে পাই, তো এই শব্দ তালিকার সঙ্গে এই শব্দর সঙ্গে মানে এই শব্দ অর্থাৎ এই শব্দটা আসলে কি তিনি ওইটা ডাইরেক্ট তিনি কী করতে ফিজিক্যালি তাকে দেখানোর চেষ্টা করলেন, বা এই জিনিসটা অর্থাৎ প্লেট, ধরে নেওয়া যাক প্লেট, তো হোয়াট ইজ প্লেট, বা ধরে নিই চাউমিন, হোয়াট ইজ চাউমিন, ঠিক আছে, দিস ইজ সমোসা, তো হোয়াট ইজ সমোসা, ওই জিনিসটা তিনি তাকে কী করতে বোঝাতে চাইছেন সমোসা, তো হোয়াট ইজ সমোসা এটা তিনি বুঝাতে চাইছেন, ঠিক আছে। শিশুটির হাতে যখন দিলেন দিয়ে বললেন তুমি এটা খাও, এই যে খাচ্ছ এটার নাম কি, এটা হচ্ছে সমোসা। তো এই যে তিনি কার্যটা করলেন এই জিনিসের নামের প্রতি জিনিসের পরিচয় মিল ঘটানো, এই জিনিসটাকে কি বলা হয় ব্যাকরণিক উপাদান। আরে ভাই এখানে ব্যাকরণ কোথা থেকে চলে আসলো, সিঙ্গাড়া খাওয়াচ্ছে শিশুদের বলছি এটা সিঙ্গাড়া, তার মানে সেখানে ব্যাকরণ কোথা থেকে আসলো, ছুটি কাটানো, আরে ভাই এখানে ছুটি কোথা থেকে চলে আসলো। তারপর জটিল চিন্তার বিকাশ মোটেই না, তো কারেক্ট আনসার হবে আবিধানিক উপাদানের সঙ্গে শিক্ষার্থীদের সচেতন করা, অর্থাৎ
আবিধানিক উপাদান মানে কি, মানে ওই যে ডিকশনারিতে যে ওয়ার্ডগুলো থাকে, ডিকশনারি, তো ডিকশনারিতে এই ধরনের যে ওয়ার্ডগুলো থাকে এই ওয়ার্ডগুলোর সঙ্গে এই শব্দের সঙ্গে বাস্তবের পরিচয় ঘটানো। তো এই ব্যাপারে শিক্ষার্থীদের সচেতন করা, এটা হবে কারেক্ট আনসার। স্বরভঙ্গি, স্বর, ঝোঁক, ছন্দ এই ধরনের যে ভাষাতাত্ত্বিক কার্যাবলী, এই কার্যাবলী কী নামে পরিচিত? স্বরভঙ্গি করা, স্বরঝোঁক করা, ঠিক আছে, স্বরভঙ্গি, স্বর, ঝোঁক, ছন্দ এই ধরনের সবগুলোকে, এখানে যেহেতু ছন্দ রয়েছে, দেখুন ছন্দের সঙ্গে যদি আমরা ভাষাতাত্ত্বিকগুলো মিলাই তাহলে সেটাকে বলা হয় কি? ছন্দবিদ্যা, ঠিক আছে। এটাকে ছন্দের সঙ্গে যদি আমরা কোনো ভাষাতাত্ত্বিক কার্যাবলী যখনই মিলাবো তখন সেটা আমাদের ছন্দবিদ্যা হয়ে যাবে। শিক্ষক, শিক্ষার্থী এবং উপাদানের উপর পরীক্ষা এবং অভিক্ষার যে প্রভাব, শিক্ষক, শিক্ষার্থী এবং যেটা অভিজ্ঞা উপাদান থাকছে এই উপাদানের সবার মিলে যে একটা কি হবে আপনার পরীক্ষা এবং অভিজ্ঞার যেটা প্রভাব থাকবে এটাকে কি বলা হবে? পরিচ্ছন্নমূলক প্রভাব, শ্রেণীকক্ষ প্রভাব, উৎসাহবর্ধক প্রভাব নাকি রচনাত্মক প্রভাব? এটা মনে রাখবেন, এটা কারেক্ট আনসার হবে পরিচ্ছন্নমূলক প্রভাব বা ওয়াশব্যাক প্রভাব, ঠিক আছে। তো ওয়াশব্যাক কি সেটা আমরা কনসেপ্ট কাছে বলে দিচ্ছি, একটু দেখে নেবেন, কারণ এখানে বলে তো সময় চলে যাবে আর কি। আমরা পরবর্তী প্রশ্নটা দেখব। একজন ভাষা শিক্ষিকা পঞ্চম শ্রেণীর ছাত্রদের শিক্ষণকালে সংবাদপত্র, মেনু কার্ড, ট্রেন টিকিট এ ধরনের বস্তু নিয়ে আসেন। শিক্ষণ কার্যের জন্য তিনি কি করেন? একজন ভাষা শিক্ষিকা পঞ্চম শ্রেণীর ছাত্রদের শিক্ষণকালে সংবাদপত্র, মেনু কার্ড, ট্রেন টিকিট এই ধরনের বস্তু নিয়ে আসলেন তাদেরকে যখন শেখাবেন তখন এখানে তিনি কি করছেন? কোয়েশ্চন নম্বর 117, খুব তাড়াতাড়ি কমেন্ট করুন ফার্স্ট ভাই। তিনি তার ছাত্রদের বিবিধ ভাষা শেখানোর চেষ্টা করছেন, ঠিক আছে। বাস্তব জীবনভিত্তিক পরিস্থিতি, ছাত্রদের ইংরেজি শেখাতে চাইছেন। আরে ভাই এখানে কোনো ভাষার কোনো পার্টিকুলার ট্রেনটি মেনু কার্ড তো বাংলায় থাকতে পারে, সংবাদপত্র বাংলায় থাকতে পারে, ট্রেনের টিকিট আচ্ছা আমরা ছেড়ে দিলাম, সেটা বিভিন্ন ভাষায় থাকে। সংবাদপত্র, মেনু কার্ড এইগুলো তো আমাদের বাংলায় থাকতে পারে, তো সেখানে পার্টিকুলার ইংলিশ কোথা থেকে আসলো আমরা কাটে দিই। তিনি ছাত্রদের মধ্যে সচেতনতার সৃষ্টি করেছেন, সেখানে শুধু সচেতন করলে তো হবে না, তো ছাত্রদের শিক্ষণকে অধিক বাস্তববাদী এবং প্রয়োজনীয় করার যথার্থ উপাদান ব্যবহার করেছেন। আমি যখন পড়াবো এগুলা কি? সংবাদপত্র, মেনু কার্ড, ট্রেন টিকিট এগুলো আমার কি? এগুলো হচ্ছে এক একটা কি উপাদান, তো এই জন্য আমি কি করছি? যথার্থ উপাদান ব্যবহার করছি। সুতরাং কারেক্ট আনসার হচ্ছে অপশন নম্বর 4। তারপর দেখি খুব তাড়াতাড়ি দেখে নিই। শ্রবণভিত্তিক পাঠের পরিকল্পনায় নিচের কোনটি একটি গুরুত্বপূর্ণ বিষয় নয়? আমরা যখন শ্রবণভিত্তিক যখন আমরা কার্য করব তখন কোনটা আমাদের গুরুত্ব? শ্রবণ, যখন আমরা কিছু শুনতে গেলে বক্তব্য প্রদানের গতি, কেউ বক্তব্য যেটা যিনি বক্তব্য দিচ্ছেন ওনার যেটা বক্তব্যের যেটা ফ্লুয়েন্সি এটা আমাদের কাজে লাগবে। বক্তাদের সংখ্যা, কতজনই বক্তৃতা দিচ্ছেন এটা লাগবে। রেকর্ডিংয়ের বিরতি প্রদান এটা লাগবে। কিন্তু বক্তাদের লিঙ্গ, এখানে ছেলে বক্তৃতা দিচ্ছে না মেয়ে বক্তৃতা, যদি ছেলে বক্তৃতা দেয় তাহলে আমরা শুনবো ভালো করে, আর মেয়ে বক্তৃতা দিলে ভালো করে শুনবো না। আর একজন মেয়ে যদি ভালো করে লেকচার দেয় তাহলে ভালো করে শুনবো, আর একটা ছেলে যদি ভালো করে বক্তৃতা দেয় তাহলে শুনবো না, এটা কোনো ব্যাপার নয়। এখানে বক্তার লিঙ্গ কোনো ফ্যাক্টর করে না। সুতরাং কারেক্ট আনসার হবে গুরুত্বপূর্ণ বিষয় নয় বক্তাদের লিঙ্গ। একটি ভাষা শ্রেণীতে একজন শিক্ষক একজন ছাত্রকে ক্রেতা, সম্পত্তি বিক্রেতা, জমির মালিক এবং ভাড়াটের অভিনয় করতে বলেন। দেখুন এখানে অভিনয়, এবং অন্য ছাত্রদের তাদেরকে দেখতে এবং তাদের সংলাপ উপভোগ করতে বললেন। যে একদল ছাত্র কয়েকজন ছাত্রকে বললেন তোমরা কি করো? একজন ক্রেতা বনে যাও, যে একজন মানে ক্রয়, যে দোকান থেকে গিয়ে কোনো একটা কিছু কিনবে, এই ধরনের ক্রেতা বনে যাও। আরেকজন বনে যাও সম্পত্তি বিক্রেতা, আরেকজন বনে যাও জমির মালিক, আরেকজন তোমরা বনে যাও ঘরের ভাড়াটে। এই ধরনের তোমরা নিজেদের মধ্যে তোমাদের চরিত্র দিয়ে তোমরা কি করো? একটা অভিনয় করে দেখাও। আর বাকি যারা তোমরা রয়েছে ভাই তোমরা কি করো? তোমরা এই অভিনয়টা উপভোগ করো। এই ক্ষেত্রে এখানে কি হচ্ছে? নাটক হচ্ছে, নির্দেশনা হচ্ছে, না অভিনয় শিক্ষার ক্লাস হচ্ছে, নাকি চরিত্র অভিনয় হচ্ছে? তো 100% কারেক্ট আনসার আপনারা যা দিচ্ছেন সেটা হবে কি? চরিত্র অভিনয় ইজ দ্য রাইট আনসার। শ্রবণ কিসের সঙ্গে সংযুক্ত? নেক্সট, শ্রবণ কিসের সঙ্গে সংযুক্ত? বিষয়ের বিচার করা, বিষয়টির পূর্বলব্ধ জ্ঞানের ব্যবহার, ধ্বনিগুলি শনাক্তকরণ এবং তার থেকে অর্থ খুঁজে নেওয়া। ধ্বনিগুলি যেরূপ সেইভাবেই তার শোনা এবং অর্থ উদ্ধার করা। 120। তো এটা আনসার, কারেক্ট আনসার হবে ধ্বনিগুলা শনাক্তকরণ করা। অর্থাৎ সে কী ধ্বনিটা বলেছে সেটা আমাকে বুঝতে হবে, ঠিক আছে। এবং এই যে বলল
সে বলার পরে তার অর্থ কী, সে কী বলতে চাইছে, এই অর্থটা আমাকে বুঝে নিতে হবে, কারণ অর্থ ছাড়াও বর্ত হয় না, তাই তো? আমাকে প্রথমে একটা জিনিস সে কী বলছে সেটা আমাকে ভালো করে শুনতে হবে, শোনার পর জিনিসটা আমাকে বুঝতে হবে যে সে কী বলেছে। সে যদি বলে যে এখানে সামনে সাপ আছে, তুমি যেও না, কামড় দেবে, আমি শুনলাম, কিন্তু শোনার পরেও আমি সামনের দিকে চলে গেলাম, তারপর সাপে আমার কামড় দিল, স্যার সেই শোনার কি আমার কোনো লাভ হলো না? যদি আমি শুনি একজন যদি বলে যে সামনে সাপ আছে, তুমি যেও না, তার মানে তার শব্দগুলো শুনে সে কী অর্থ প্রকাশ করছে, যে এখানে সে আমাকে নির্দেশ দিচ্ছে যে আমি সামনে যাব না, সে আমার এই যে অর্থটা আমি বুঝতে হবে। তো যার ফলে আমার কী হবে, শ্রবণটা ভালো হবে। তো এটাই হচ্ছে একেই বলা হবে শ্রবণ। শুনে যদি কিছু বুঝতে না পারি, শুনে কি ফায়দা ভাই? এবার আপনি আমাদের ক্লাসটা শুনছেন, শুনে যদি কিছু না কিছু বুঝতে না পারেন, তো শুনে কি ফায়দা? দ্যাট ইজ দ্য মূল কথা, ফান্ডা কথা। তো চলুন, অনেক কথা হলো, আজকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি। পরবর্তী ক্লাসে আবার অন্য একটা ম্যারাথন ক্লাস নিয়ে আবার উপস্থিত হব। তো তখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ, জয় হিন্দ। এবং এই পর্যন্ত যদি আপনারা বাংলা ভাষার কোনো ক্লাস করেননি বা কোনো ক্লাস দেখেননি, তাহলে আমি এই ভিডিওর প্লেলিস্টে দিয়ে দেবো আপনাদেরকে মাত্র 2টা ম্যারাথন ক্লাস প্যাডাগজির, আর 2টা ম্যারাথন ক্লাস দিয়ে দেবো বাংলা গ্রামারের। এই 4টা ক্লাস যদি আপনারা খুব ভালো করে, একটু দীর্ঘ ক্লাস হবে, ম্যারাথন ক্লাস 6 ঘন্টার একটা হবে, একটা 2.5 ঘন্টার, আর একটা 3 ঘন্টার, আর একটা 2 ঘন্টার, এই কয়েকটা ঘন্টা সময় আপনাদের লাগবে। যদি একটু সময় যদি দিতে পারেন, তাহলে বাংলা ভাষায় একটা ভালো নম্বর আপনারা নিতে পারবেন। এখনই আপনারা যদি কোনো কনসেপ্ট ক্লাস আজকে পর্যন্ত যদি দেখে না থাকেন, তাহলে আপনারা এই ভিডিওগুলো অবশ্যই দেখে নেবেন। ভিডিও ডেসক্রিপশনে এখনই ক্লিক করুন, ক্লিক করে আপনারা এই লিঙ্কে আপনারা পেয়ে যাবেন। লিঙ্কে ক্লিক করলে আপনারা সবগুলো ক্লাস দেখতে পারবেন। ঠিক আছে, আমি লিঙ্ক দিয়ে দেবো। তো ধন্যবাদ, এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় হিন্দ।